আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা 20 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম এবং 20 পৃষ্ঠায় অমরত্ব সেনের আত্মপরিচয় লিখি এই তোমাদের যে কাজটি দেওয়া ছিল, আমি তোমাদেরকে কাজটি সমাধান করে দিয়েছিলাম। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আমরা আলোচনা করব 21 পৃষ্ঠা হতে। 21 পৃষ্ঠার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ভিন্ন দেশ, জেলা বা শহর বসবাসকারী একই দেশ। জেলা বা শহরের মানুষজন নিজেদের আঞ্চলিক পরিচয়ে কোনো ভালো লক্ষ্যে থেকেই সমিতি গড়ে তোলেন। আমরা তো জানি মানুষ সামাজিক প্রাণী, সমাজ অর্থাৎ পরিচিত সমমনা মানুষ ছাড়া তার ভালো লাগে না। মানুষ আজকাল বেশি গড়ে পেশাভিত্তিক সংগঠন। এভাবে পেশাভিত্তিক সমিতি যেমন আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক, সবারই এরকম একক পেশাগত পরিচয় সংগঠন থাকে। এগুলো পেশাগত কাজে যেমন ভূমিকা রাখে, তেমনি মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্ব পালন করে। অনেকে ক্লাব গঠন করে খেলাধুলা, নাটক চর্চা ও অন্যান্য বিনোদনমূলক কাজও করেন। আবার দেখা যায় চাকরিতে অবসরপ্রাপ্ত মানুষও সংঘবদ্ধ হন। মূল উদ্দেশ্য অবসর জীবনে নিরাপদ, ভালো ও আনন্দ থাকা। সমিতি সে লক্ষ্যে আয়োজন করে থাকে। ইদানিং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্ররাও নানা সংগঠন তৈরি করে পুনর্মিলনী আয়োজন করে। এর মধ্যেও মানুষের সামাজিকতার প্রমাণ মেলে। এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, কমরেড মণি সিংহ এবং ইলা মিত্র, দুজনের ছবি এখানে দেওয়া আছে। পরিস্থিতি এবং নিজের বিবেক বুদ্ধির মাধ্যমে আমরা অনেক সময় নিজেদের কোনো একটি পরিচয়কে গুরুত্ব দিয়ে থাকি বা নতুন একটি পরিচয় গ্রহণ করি, যেমন মণি সিংহ ইলা মিত্র নিয়েছেন। একইভাবে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একদিকে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেমন বাঙালি পরিচয় থেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, অন্যদিকে হানাদার পাকিস্তানি বাহিনীও আমাদের বাঙালি পরিচয়কে গুরুত্ব দিয়ে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে গায়ক শহীদ আলতাফ মাহমুদ, চিত্রকর যেমন শিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান, আমলা তৌফিক, এলাহি চৌধুরী, বীর বিক্রম প্রমুখ বিভিন্ন অঙ্গনের মানুষ তাদের বিচিত্র আগ্রহ ও পরিচয়কে বাদ দিয়ে কেবল বাঙালি পরিচয়কে একমাত্র বড় করে দেখিয়েছিলেন। তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, কেউ কেউ শহীদ হয়েছেন, আর পাকিস্তানিরাও আমাদের বৈচিত্র্যময় পরিচয়গুলো ভুলে কেবলমাত্র বাঙালি হিসাবে গণ্য করে হত্যার লক্ষ্যে আক্রমণ চালিয়েছিল। সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির এমন এমন জাগরণ ঘটেছিল, যেমন ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল যে বহু মানুষ তাদের এতদিনের রাজনৈতিক অনুগত্য বা পছন্দের দলের অবস্থান কী তা ভাবনা থেকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলেন। বলা যায় এ ছিল জাতি হিসাবে এদেশের বাঙালির কাছে ইতিহাসের বিশেষ সন্ধিক্ষণের চাহিদা। আমরা এখানে দেখতে পাচ্ছি শহীদ আলতাফ মাহমুদ, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান এবং চিত্রকর শিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ছবি দেওয়া আছে। এরপরে সেদিন এ চাহিদার ন্যায্যতা এত স্পষ্ট ছিল যে এদেশে বসবাসকারী অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষও মুক্তিযুদ্ধে যুক্ত হতে অনুপ্রাণিত হয়েছিল। তেমনি বিভিন্ন সময়ে হিন্দু মুসলমানের স্বার্থের সংঘাত হলেও সেদিন মানুষ ধর্মীয় পরিচয়ের গুরুত্ব ভুলে গিয়ে ভাষা, জাতি পরিচয়ে এক হয়েছিল। আর এ অভাবিত ঘটনা ঘটেছিল মূলত বঙ্গবন্ধুর জাদুকরী নেতৃত্বের গুণে, এবং এ কারণেই তিনি ইতিহাসে মহানায়ক। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের এক একজনের অনেক পরিচয় থাকে, কেবল এটুকু বললে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। পরিস্থিতি ও বাস্তবতার আলোকে অনেক রকম বিকল্প পরিচয়, এমনকি কখনো একক পরিচয় প্রাধান্য পায়। তখন অন্য পরিচয়গুলো সাময়িকভাবে স্থগিত রাখতে হয়। অমরত্ব সেন তাই পরিচয় পছন্দের ক্ষেত্রে যুক্তি ও বিবেচনার উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ আমরা যেন যুক্তি ও বিবেচনা প্রয়োগ করেই নিজেদের বৈচিত্র্য ও একত্রের বিষয়গুলো নির্বাচন করি। আমরা হয়তো অনেকেই জানি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক একজন ভারতীয়। বাংলাদেশের মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের বিরোধী দলীয় এমপি। তিনি বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, তার ছোট বোন শেখ রেহানার কন্যা। আমাদের মধ্যেও ভবিষ্যৎ কেউ এভাবে অন্য দেশের বিশিষ্ট মানুষ হবে। আসলে খোঁজ নিলে দেখবে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম ভিন্ন দেশের মানুষজন অনেক বড় বড় পদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধরো বিশ্বের এক সময়ের সর্বোচ্চ ভবন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সিয়াস টাওয়ার নকশা করেছেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। তাকে বলা হয় আকাশচুম্বী বহুতল ভবনের প্রকৌশলের জনক। ফজলুর রহমান খানের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ছোট শহরে। তিনি বাংলাদেশের
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চতর পর্যায়ে অধ্যয়নের জন্য আমেরিকায় চলে গিয়েছিলেন। পরে সেখানে বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাণ সংস্থায় কাজ করার সূত্রে আকাশচুম্বী ভবনের নির্মাণ কৌশল আবিষ্কার করেন। এই আবিষ্কারের বিশেষত্ব হল এক মধ্যম অতিরিক্ত উঁচু ভবন নির্মাণে বাতাসের গতি ও ভূকম্পনের সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ। প্রকৌশলী খানের উদ্ভাবিত টিউব পদ্ধতি পরবর্তীকালে সুউচ্চ ভবন নির্মাণে সবাই ব্যবহার করেছেন। স্থাপত্য ও কাঠামো প্রকৌশলে সারা বিশ্বে বাংলাদেশের এই মানুষটি একজন কিংবদন্তি বিশেষ। পরপর 6 বছর তিনি আমেরিকার সেরা স্থপতির রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন। সর্বশেষ এই সম্মানের সাল 1971, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর। ফজলুর রহমান খান তার কতিপয় আমেরিকান বন্ধু এবং আমেরিকার বসবাসকারী বাঙালিদের সহায়তায় মুক্তিযুদ্ধের সহায়তার জন্য ওয়েলফেয়ার আপিল ফান্ড এবং বাংলাদেশ ডিফেন্স লীগ গঠন করেন। প্রবাসী থেকে এবং একজন আমেরিকান হয়েও তিনি প্রকৃত বাঙালি ছিলেন, নানাভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখেন। এখানে সিয়াস টাওয়ার ও প্রকৌশল ডক্টর ফজলুর রহমান খানের ছবি দেওয়া আছে। একটি হলো সিয়াস টাওয়ার, একটি হলো ডক্টর ফজলুর রহমান খান। এরপরে আমরা আরও কিছু লেখা দেখতে পাচ্ছি। তখনকার অস্থায়ী বাংলাদেশ সরকার থেকে সারা বিশ্বে পাকিস্তানি দূতাবাসে কর্মরত বাঙালিদের চাকরি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তিনি ওইসব বাঙালিদের চাকরি ছাড়তে উদ্বুদ্ধ করেন এবং অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছিলেন। 1983 সালের 27 মার্চ ফজলুর রহমান খান মাত্র 53 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 1999 সালের ফজলুর রহমান খানকে স্বাধীনতার পদক মরণোত্তর প্রদানের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়। ভেবে দেখো, কোনো দেশের মানুষ কোথায় গিয়ে কিভাবে খ্যাতিমান হচ্ছেন, এমনকি বিশ্বব্যাপী পরিচিত পাচ্ছেন। এরপর আমরা একটি কাজ দেখতে পাচ্ছি, অনুশীলনী 5, বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখি। অর্থাৎ এখানে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায়, যেমন রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, এসব প্রেক্ষাপটে ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখতে বলা হয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে ডক্টর ফজলুর রহমানের আত্মপরিচয়টি লিখে দিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। যাই হোক, আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমাদের ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয়ের সমাধান স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে আমাদের সমাধান স্ক্রিপ্টে চলে এসেছি। অনুশীলনী 5, বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখি। এখানে 4টি কলামে বিভক্ত করা হয়েছে। প্রথম কলামটি রাজনৈতিক প্রেক্ষাপট, দ্বিতীয় কলাম পারিবারিক প্রেক্ষাপট, তৃতীয় কলাম ভৌগোলিক প্রেক্ষাপট, চতুর্থ কলাম সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। আমরা প্রথমে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। 1. 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে থেকে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। 2. ফজলুর রহমান খান তার কতিপয় আমেরিকান বন্ধু এবং আমেরিকায় বসবাসরত বাঙালিদের সহায়তায় মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য ওয়েলফেয়ার আপিল ফান্ড এবং বাংলাদেশ ডিফেন্স লীগ গঠন করেন। 3. বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছিলেন। এটি ছিল রাজনৈতিক প্রেক্ষাপট। এরপর পারিবারিক প্রেক্ষাপট, ফজলুর রহমান খানের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ছোট শহরে। তার বাবা খান বাহাদুর রহমান খাঁ ছিলেন একজন শিক্ষাবিদ, আর মা খাদিজা খাতুন ছিলেন জমিদারের মেয়ে। তিনি একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এটি ছিল তার পারিবারিক প্রেক্ষাপট। ভৌগোলিক প্রেক্ষাপট, তিনি একজন আমেরিকান হয়েও প্রকৃত বাঙালি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন। ফজলুর রহমান খান বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চতর পর্যায়ে অধ্যয়নের জন্য আমেরিকা চলে গিয়েছিলেন। এই ছিল ভৌগোলিক প্রেক্ষাপট। এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, ফজলুর রহমান খান মনে প্রাণে বাঙালি ছিলেন। বিশ্বের এক সময় সর্বোচ্চ ভবন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বহুতল ভবনের প্রকৌশল এর জনক ছিলেন ফজলুর রহমান খান। 1999 সালে ফজলুর রহমান খানকে স্বাধীনতার পদক প্রদানের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়। 4. তিনি মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। এই ছিল ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয়। আমি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন আবার পুনরায় ফিরে যাবো আমাদের বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে, আমরা সেই অনুযায়ী সামনের দিকে আগানোর চেষ্টা করব। আমরা এখন বুঝতে পারছি একজন মানুষ একাধিক দেশের পরিচয় বহন করতে পারেন। মানুষের চলাচল শুরু হয়েছে অনেক আগেই। আদি মানুষের উৎপত্তি হয়েছে প্রধানত আফ্রিকায়। আদি মানুষের উৎপত্তি কোথায় হয়েছে? আফ্রিকায়। সেখান থেকে তাদের কিছু কিছু মানুষ বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।
সেটা ছিল আদিকালের অভিবাসন। অভিবাসন এখনও আছে, তবে পদ্ধতি প্রক্রিয়া পরিবর্তিত হয়েছে। যাই হোক, এরপর আমরা নতুন একটি টপিক দেখতে পাচ্ছি, জাতীয় পরিচয়। আজকে আমরা এই জাতীয় পরিচয় টপিকটি নিয়ে আলোচনা করব না, আমরা আজকে আলোচনাটি এখান থেকেই শেষ করে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।